ঠাকুরগাঁও সদর উপজেলা ছেড়ে 40 কিলোমিটার দূরে কুলিক নদী দিয়ে পারি আজ আমরা চলে এসেছি রানীশংকৈল রাজবাড়ি। আর করছি না কোনো তালবাহানা, আমাদের সাথে থাকুন, হবে এখানকার পুরো ইতিহাসটি জানা। শুরু থেকেই পুরো ইতিহাসটি তুলে ধরতে করছি না কোনো আপোষ, আপনাদের সাথে থাকছি আমি রাকিব ফেরদৌস। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি, রাজা টঙ্কনাথ চৌধুরীর পূর্বপুরুষদের কেউ কিন্তু জমিদার বা রাজা ছিলেন না। তাহলে কিভাবে তিনি এই এলাকার জমিদার বা রাজা হলেন, প্রশ্ন আসতেই পারে। চলুন জেনে নেওয়া যাক। উপজেলা সদর হতে 7 কিলোমিটার পূর্বে কাতিহার নামক স্থানে গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ ছিলেন মৈথিলি ব্রাহ্মণ এবং জমিদারের শ্যামরাই মন্দিরে সেবায়ত হিসেবে কাজ করতেন। পুণ্য লাভের আশায় নিঃসন্তান গোয়ালা জমিদার ভারতের কাশীবনে যাওয়ার সময় সমস্ত জমিদারি মন্দিরের সেবায়ত বুদ্ধিনাথের তত্ত্বাবধানে রেখে যান এবং তামার পাতে দলিল করে দিয়ে যান যে তিনি যদি ফিরে না আসেন তবে মন্দিরের সেবায়ত বুদ্ধিনাথ জমিদারের মালিক হবেন। পরবর্তীতে বৃদ্ধ নিঃসন্তান গোয়ালা জমিদার ফিরে না আসার কারণে বুদ্ধিনাথ জমিদারির মালিক হয়ে যান এবং কুলিক নদীর তীরে রাজবাড়ি নির্মাণের কাজ শুরু করেন। রাজবাড়ির কাজ সমাপ্ত হওয়ার আগে জমিদার বুদ্ধিনাথ মৃত্যুবরণ করলে বুদ্ধিনাথের দ্বিতীয় সন্তান টঙ্কনাথ জমিদারের দায়ভার গ্রহণ করেন। 19 শতকের শেষের দিকে রাজবাড়ির অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন। প্রায় 10 একর আয়তনের উপর নির্মিত রাজবাড়িটি বিশাল এক সিংহ দরজা দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। লাল রঙের দালানটি স্থাপত্যশৈলীতে আধুনিকতার পাশাপাশি রাজবাড়ির সংলগ্ন উত্তর পূর্ব কোণে কাছারি বাড়ি, পূর্বে দুটি পুকুর এবং রাজবাড়ি থেকে 200 মিটার দক্ষিণে রামচন্দ্র বা জয়কালী মন্দির অবস্থিত। অনুমান করা হয় জয়কালী মন্দিরটি জমিদার বাড়িটির চেয়েও প্রাচীন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা মন্দিরটি ক্ষতি সাধন করে। তখন থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল এই মন্দিরটি। তবে হিন্দু ধর্মাবলম্বী কিছু মানুষ এটি সংস্কার করে এখন নিয়মিত পূজা প্রার্থনার কাজ করছেন। দর্শক, কে এই ব্যক্তি টঙ্কনাথ চৌধুরী? চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের 3 ছেলে, রামনাথ, টঙ্কনাথ এবং গৌরাঙ্গনাথ। তাদের মধ্যে বড় ছেলে রামনাথের অকাল মৃত্যু হয়। ছোট ছেলে ছিল হাবাগোবা এবং টঙ্কনাথ ছিল চালাক চতুর। বুদ্ধিনাথের মৃত্যু হলে টঙ্কনাথ সমস্ত জমিদারি হাতিয়ে নেন এবং এখানকার জমিদার হয়ে যান রাজা টঙ্কনাথ চৌধুরী। জানা যায় রাজা টঙ্কনাথ চৌধুরী 1911 সালে তৎকালীন বৃহত্তর দিনাজপুর জেলার মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি দীর্ঘদিন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। টানা 15 বছর তিনি জেলা বোর্ডের সদস্য ছিলেন ও প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি নিজ খরচে 2টি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করতেন। 4টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দিতেন। রাজা টঙ্কনাথ একটি ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন এবং 200 ছাত্রের থাকা খাওয়া ব্যবস্থা সহ স্কুলের উন্নয়নের সার্বিক দায়ভার গ্রহণ করেন। তার পিতা বুদ্ধিনাথ চৌধুরীর নামানুসারে প্রতিষ্ঠানটির নাম হয় তৎকালীন বিএন ইনস্টিটিউট ইংলিশ মিডিয়াম, যা বর্তমানে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। তিনি শিক্ষানুরাগী হিসেবে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই স্থাপন করেননি, তার লাইব্রেরিও ছিল বিভিন্ন বইয়ে সমৃদ্ধ। তার সংগৃহীত বিভিন্ন বই এখনো দিনাজপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই উকি দিচ্ছে, রাজা টঙ্কনাথ চৌধুরী তো কোনো রাজা ছিলেন না, তাহলে কেন তাকে রাজা টঙ্কনাথ চৌধুরী বলা হয়? চলুন জেনে নেওয়া যাক। টঙ্কনাথ খুব বড় মাপের জমিদার না হলেও তার আভিজাত্যের কমতি ছিল না। জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদের নির্মাণ শৈলী ভিক্টোরিয়ান যুগের আদলে কারুকাজে অলঙ্কৃত, যার ছাপ সুস্পষ্ট। রাজবাড়ির মেঝে ছিল মার্বেল পাথরের এবং বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজের জন্য 1925 সালের 18 নভেম্বর তৎকালীন ব্রিটিশ গভর্নর হাউসে ব্রিটিশ সরকার টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন। কথিত আছে টঙ্কনাথের আমন্ত্রণে তৎকালীন বড়লাট
এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায় রানীশঙ্কলে এলে আমন্ত্রিত অতিথিকে টাকার নোট পুড়িয়ে চা পান করিয়ে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা এবং আপ্যায়ন করেন এবং পর্যাপ্ত স্বর্ণালঙ্কার উপহার দেন। এর ফলে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে চৌধুরী উপাধি এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের কাছ থেকে রাজা উপাধি পান, হয়ে যান টঙ্কনাথ জমিদার থেকে রাজা টঙ্কনাথ চৌধুরী। প্রিয় দর্শক, এখানে রাজার শাসন কেমন ছিল শুনে নেব একজন স্থানীয় বাসিন্দার কাছে। এই জমিদার একটু ছিল জমির যে ফসলের যে আদায়কারী, এটার জন্য মানুষের উপর অত্যাচার ছিল। যারা দিতে পারতো না এদের পর জুলুম অত্যাচার করতো, চাবুক ফেলে মারতো। বাইপাস দেওয়ানো একটা রোড আছে, রোড দিয়ে যাইতো গরুর গাড়ি, লেগতো কিন্তু গরুগুলা টানে লেগতে হতো, কিন্তু গাড়িতে কোনো মানুষজন চড়ে যেতে পারতো না। জুতা হাতে করে এই কাকলির মধ্যে ঢোকা নিতে হতো, এরকম শাসন হতো। ছাতি ফোটা যেতে পারতো না, ছাতি বন্ধ করে যেতে হতো। এরকম অত্যাচার জুলুম ছিল। প্রিয় দর্শক, রাজা টঙ্কনাথ চৌধুরীর শাসনামলের কখন অবসান ঘটে এবং রাজবাড়ির বর্তমান অবস্থা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঠাকুরগাঁও জেলা সদর হতে 40 কিলোমিটার দূরে রানীশঙ্কল উপজেলার পূর্ব প্রান্তে কুলিক নদীর তীরে কারুকার্য এবং সৌন্দর্যে ভরা রাজা টঙ্কনাথের রাজবাড়ি। ঠাকুরগাঁও জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পুরাকীর্ণ স্থাপনা। তার মধ্যে অন্যতম শত বছর পুরনো রাজা টঙ্কনাথের এই রাজবাড়িটি এই জনপদ 1100 খ্রিস্টাব্দের দিকে মালদুয়ার পরগনার অন্তর্গত ছিল বলে এটি মালদুয়ার রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ সরকারের আস্থা লাভের জন্য বুদ্ধিনাথের ছেলে টঙ্কনাথ প্রথমে এই জনপদে মালদুয়ার স্টেট এবং পরবর্তীতে মালদুয়ার কোর্ট স্থাপন করেছিলেন। এদিকে রাজা টঙ্কনাথের স্ত্রী জয়রামা শঙ্করী দেবী, সকলে তাকে ভালোবেসে রানী শঙ্করী দেবী অভিহিত করতেন। এই নামানুসারে এই এলাকার নাম হয়ে যায় রানীশঙ্কৈল। 1947 সালের 14 আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হলে জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের এবং রাজাদের শাসনামলের সমাপ্তি ঘটলে 17 আগস্ট রাজা টঙ্কনাথ চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। তারপর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে এই রাজবাড়িটি। সংস্কার এবং সংরক্ষণের অভাবে ঠাকুরগাঁওয়ের অন্যতম পুরাকীর্তি রানীশঙ্কলের টঙ্কনাথের ঐতিহাসিক এই রাজবাড়িটি বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগেই চুরি হয়ে গিয়েছে দরজা জানালা, অযত্ন এবং অবহেলায় প্রাসাদটি হারাচ্ছে তার ভিক্টোরিয়ান কারুকার্য। 2 তলা বিশিষ্ট রাজপ্রাসাদের ভেতরে রয়েছে 80টির মতো ঘর। সংস্কার এবং সংরক্ষণের অভাবে ঘরগুলো এখন বিলীনের পথে। হারিয়ে যেতে বসা রাজবাড়িটি এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন এখানকার এলাকার সর্বস্তরের মানুষ। সংস্কার করা হলে এই রাজবাড়িটি হতে পারে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। রাকিব ফেরদৌস, রানীশঙ্কৈল রাজবাড়ি। প্রিয় দর্শক, আমাদের অনুসন্ধানী প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে? কোনো তথ্য বা পরামর্শ দিতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানান। পরবর্তী কোন জায়গার ঐতিহাসিক ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানান এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।